তিন দেশে আশ্রয় চেয়েও অনুমতি পাননি শেখ হাসিনা, 1 মাস পেরিয়ে গেলেও নেয়নি কেউ, বিপদে ভারত। আমেরিকা সহ পশ্চিমাদের সাথে থেকেই তাদের শত্রু চীন রাশিয়া জোটে তুরস্ক, এরদোয়ানের নয়া চাপ। ভারতের গুজরাট সহ 6 রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়ার 1 মাস পেরিয়ে গেলেও এখনও কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ের জন্য 3 দেশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। এমন অবস্থায় দীর্ঘদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াও ভারতের জন্য অস্বস্তিকর। বিশেষ করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কি করবে দিল্লি? প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটাবে? সেক্ষেত্রে ভারতের অভ্যন্তরে বিশেষ করে 7 সিস্টার্সে অস্থিতিশীলতা তৈরির শঙ্কা থেকে যাবে। সব মিলে শেখ হাসিনাকে নিয়ে মহা বিপদে ভারত। 1 মাস পরও যার কোনো সুরাহা হয়নি, শীঘ্রই হবে কিনা তাও নিশ্চিত নয়। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। বিপদ, মহাবিপদ, গলার কাটা, মাথা ব্যথা, উভয় সংকটের দ্বিধা, এমন আরও অনেক শব্দই গেল প্রায় 1 মাস ধরে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান ইস্যুতে। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে এই শব্দগুলোর ব্যবহার। আর হবেই না কেন? অল্প সময়ের জন্য শেখ হাসিনা ভারতে থাকবেন প্রাথমিকভাবে এমন ধারণা করা হলেও এখন 30 দিন পার হয়ে গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার আশ্রয়ের চেষ্টা করেও সফল হয়নি ভারত। শুধু এই 3 দেশ নয়, 1 মাস পেরোলেও কোনো দেশই তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। তবে সবকিছু ছাপিয়ে ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো শেখ হাসিনাকে নিয়ে তাদের এই অস্বস্তি এখন নানা কূটনৈতিক ও রাজনৈতিক চাপে পরিণত হয়েছে। শঙ্কা তৈরি হয়েছে আঞ্চলিক প্রভাব বা দাদাগিরি হারানোর, যা আদতেই ভয়ঙ্কর বিপদ ও বেকায়দায় ফেলে দিতে পারে ভারত আর শেখ হাসিনাকেও। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কি তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ে পাঠানো হবে? তাকে কি ভারতেই রাখা হবে নাকি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হবে? এমন সব প্রশ্নের কোনো সমাধান না হওয়ায় দিন দিন ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। এখন নতুন করে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে কি করবে ভারত? দীর্ঘদিনের মিত্রকে নিশ্চিত বিপদের মুখে ফেলে দিবে? আর তা না হলে প্রতিবেশী বাংলাদেশের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়বে তীব্র ভারত বিদ্বেষ, যা ভারতের অভ্যন্তরে বিশেষ করে 7 সিস্টার্সে অস্থিতিশীলতা তৈরির শঙ্কাকে উস্কে দিতে পারে। ভারতের সামনে রয়েছে আরও বিপদ। আঞ্চলিক পরাশক্তি হিসেবে দেশটির প্রভাব এই অঞ্চলে তলানিতে ঠেকার, প্রভাব হারানোর যে ঝুঁকি দিল্লিকে কোণঠাসা করে দিতে পারে। এরই মধ্যে ভারতকে সরিয়ে এই অঞ্চলে প্রভাব বিস্তারে মাঠে নেমে পড়েছে দিল্লির প্রতিদ্বন্দ্বী 2 দেশ চীন ও পাকিস্তান। ভারত বিরোধী অবস্থান নিয়ে আছে মালদ্বীপও। সব মিলিয়ে বেকায়দায় থাকা ভারতের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। আর এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গেল 15 বছর ধরে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে আকণ্ঠ সমর্থন দেয়া, বাংলাদেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, সব মিলে বাংলাদেশের ভেতরে ভারতের প্রতি তীব্র ক্ষোভ জন্মেছে, যা কমতে দিল্লিকে কিছুটা সময় অপেক্ষা হতে হবে আরও অনেক বেশি কৌশলী, সহনশীল। আর ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে তা নয়াদিল্লিকে আরও নাজুক পরিস্থিতিতে ফেলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। আমেরিকা সহ পশ্চিমা জোটের সাথে থেকেই তাদের শত্রু দেশ চীন ও রাশিয়ার নয়া জোটে যোগ দিচ্ছে তুরস্ক। বিশ্বে নিজের প্রভাব বাড়াতে পশ্চিমাদের সামরিক জোট নেটোর সদস্য হয়েও চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে তুরস্ক। অর্থাৎ পশ্চিমা ও পশ্চিমা বিরোধী একসাথে এই 2 জোটে থেকেই নিজেদের শক্তিশালী দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা করতে চায় তুরস্ক। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে বিশ্ব রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে তুরস্ক। কূটনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি সামরিক খাতেও পিছিয়ে নেই এরদোয়ানের নেতৃত্বাধীন দেশটি। সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবেও শক্তি সামর্থ্যের প্রমাণ দিয়েছে তুরস্ক।
তবে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠতা কমিয়ে বিশ্ব দরবারে নতুন করে নিজেদের চেনাতে ব্যস্ত হয়ে উঠেছে তুরস্ক। আর সেই প্রেক্ষিতে অর্থনৈতিক জোট ব্রিক্সে যোগ দিতে চেয়েছিল দেশটি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে তুরস্ক। ফলে বিশ্বব্যাপী নিজেদের প্রভাব বাড়ানোর যাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল তারা। কিন্তু প্রশ্ন হলো, নেটোর সদস্য হওয়ার পরও কেন ব্রিক্সে যোগ দিচ্ছে তুরস্ক? এর পেছনে লাভ ক্ষতির হিসেবটাই বা কী? বিশ্বের 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত অর্থনৈতিক জোট ব্রিক্স 2010 সালে একত্রিত হয়ে কাজ শুরু করা এই ব্রিক্স একাই বিশ্বের 3 বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে। বাণিজ্যের ক্ষেত্রে ব্রিক্স দেশগুলি সম্মিলিতভাবে বিশ্ব রফতানির 18% পরিচালনা করে। ব্রিক্সের সদস্য দেশগুলির মধ্যে রফতানির বৃদ্ধির হার চমকে দিচ্ছে বিশ্বকে। ফলে অনেক দেশই এখন এই উদীয়মান জোটের সদস্য হতে চাইছে। ব্রিক্সের প্রধান আকর্ষণ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি, যা বিশ্বের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ব্রিক্সের সদস্য না হয়েও এনডিবির সদস্য হয়ে আর্থিক সুবিধা নিচ্ছে অনেক দেশ। বিশেষজ্ঞদের মতে ন্যাটো যেমন বিশ্বের সামরিক অঙ্গনে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে, ঠিক তেমনি অর্থনীতিতে বিশ্বের মোড়ল হয়ে উঠছে এই ব্রিক্স। তুরস্ক বর্তমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিশ্বের সব পক্ষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে উৎসাহী। এর আগে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে কয়েক দশকের চেষ্টা চালায় তারা, কিন্তু তাতে কোনো অগ্রগতি না হওয়ায় ব্রিক্সে যোগদানের আবেদন করেছিল তুরস্ক। সূত্র মতে সেই আবেদনের প্রেক্ষিতেই তুরস্ককে ব্রিক্সে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ব্রিক্সে যোগ দিলে সেটি হবে তুরস্কের জন্য বিশ্ব রাজনীতির আবহে নতুন এক সম্ভাবনার হাতছানি। ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারে অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন এরদোয়ান। সম্প্রতি এক ভাষণে এরদোয়ান বলেন, তুরস্ক একটি শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে, সমৃদ্ধ ও সম্মানিত হতে পারে, আর এজন্য আমাদের পূর্ব ও পশ্চিমের সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রাখতে হবে। এক্ষেত্রে ব্রিক্সের চেয়ে ভালো বিকল্প আর কী বা হতে পারে? চলতি বছরের শুরুতে ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর এই গ্রুপে যোগ দিয়েছে। সৌদি আরবকে সম্প্রতি যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হলেও এখনও তারা যুক্ত হয়নি। আগামী 22 অক্টোবর রাশিয়ার কাজানে একটি শীর্ষ সম্মেলনে ব্রিক্সের নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইয়াহিয়া সিনওয়ার সহ হামাসের 5 শীর্ষ নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র। এদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করে পোলিও টিকা কর্মসূচি চলাকালে গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়ে অন্তত 42 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অভিযোগপত্রে আসামি তালিকায় থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বর্তমান শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া খালেদ মিশাল কাতারের দোহায় আর আলী বারাকা লেবাননে অবস্থান করছেন। এবছর মার্চ ও জুলাই ইসরায়েলের হামলায় নিহত ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ ও মারওয়ান ইসার নামও আসামি তালিকায় আছে। তাদের বিরুদ্ধে 7টি অভিযোগের মধ্যে রয়েছে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে মার্কিন নাগরিক সহ অন্তত 1200 জনকে হত্যা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীকে তথ্য ও আর্থিক সহায়তা প্রদান। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের অভিযোগ, ইসরায়েলকে ধ্বংসের জন্য অভিযুক্ত 6 জনের অপকর্মে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। এদিকে গাজায় পোলিও টিকাদান কর্মসূচি চলাকালীন সময়ে হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি ইসরায়েল। টিকাদান কর্মসূচি চলাকালে সোমবার গাজা সিটি ও রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে নিরস্ত্র ফিলিস্তিনিদের। একই সাথে টানা দ্বিতীয় সপ্তাহের মতো পশ্চিম তীরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। বন্যা পরিস্থিতির অবনতি হয়, রেড অ্যালার্ট জারি করেছে ভারতের গুজরাটে। ভারী বৃষ্টিতে তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান ও দিল্লিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি আরও নাজুক দিকে মোড় নেয় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গুজরাটে গত 20 আগস্ট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার জন্য অপরিকল্পিত নগরায়নকে দুষেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগরের গবেষকরা। পর্যাপ্ত ড্রেন এবং পানি নামার জায়গা না থাকায় 33টির মধ্যে 15টি জেলা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। মাত্র
মাত্র 2 দিনে এই রাজ্যে গত 10 বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টি না থামায় কোনো কোনো জেলায় গত 50 বছরের রেকর্ড ভাঙবে বলেও ধারণা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 4,15,000-এর বেশি মানুষ। কয়েকটি এলাকায় ঢলের পানি কিছুটা কমতে থাকায় ঘরবন্দি মানুষ বাইরে বের হয়েছেন, যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। উদ্ধার তৎপরতায় নেমেছে নৌসেনারা। তেলেঙ্গানায় বন্যা দুর্গতদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্যায় যারা মারা গেছেন তাদের জন্য জনপ্রতি 5 লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানার রাজ্য সরকার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 8 তারিখ পর্যন্ত কেরালা, কর্ণাটক, রাজস্থান ও দিল্লিতে বজ্রসহ ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে আগাম প্রস্তুতি রাখতে বলা হয়েছে। চীন আফ্রিকা সহযোগিতা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এই সম্মেলনকে বৈশ্বিক সমন্বয় ও উন্নয়নের উৎকৃষ্ট এক নজির বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব। 3 দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে আফ্রিকার দেশগুলোর নেতারা বেইজিংয়ে পৌঁছেছেন। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 3 দিন ব্যাপী চায়না আফ্রিকা কোঅপারেশন সম্মেলন ঘিরে মহা আয়োজন চলছে চীনে। বেইজিংয়ে বুধবার থেকে শুরু এবারের সম্মেলন। আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই আয়োজন। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে এরই মাঝে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চীনে পৌঁছেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ট্রেন যোগে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছালে শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব। এর আগে 2018 সালে এতে অংশ নেন তিনি। এ আয়োজন প্রসঙ্গে গুতেরেস বলেন, আফ্রিকার উন্নয়নকে বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে জাতিসংঘ। চীন ও আফ্রিকার মধ্যে সহযোগিতা ও সমন্বয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। 2030 সাল নাগাদ বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের প্রশ্নে জাতিসংঘের যে লক্ষ্যমাত্রা, এটি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। শুধু তাই নয়, 2063 সাল নাগাদ আফ্রিকার উন্নয়নে আফ্রিকান ইউনিয়নের যে লক্ষ্যমাত্রা, এটি সেক্ষেত্রেও সহায়ক। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, চীন ও আফ্রিকার মধ্যে এই সমন্বয় বৈশ্বিক শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি সারা বিশ্বের জন্যই একটি উৎকৃষ্ট নজির সৃষ্টি করেছে। পরিসংখ্যান বলছে, টানা 15 বছর চীন আফ্রিকার সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। এই লেনদেন আগামীতে কিভাবে আরও কার্যকরভাবে বাড়ানো যায়, এবারের সম্মেলনে মূলত সেসব নিয়ে আলোচনা করবেন নেতারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 12,000-এর বেশি ফোন করে মার্কিন আইন প্রণেতাদের হয়রানির দায়ে একজনকে 13 মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। সেই সাথে কারাভোগ শেষে অন্তত 3 বছর তাকে নজরদারিতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে নিউ ইয়র্কের কুইন্সে গ্রেফতার হওয়া আদি সেলিম লিলিকে এবছরের মে মাসে দোষী সাব্যস্ত করেছিল আদালত। মঙ্গলবার রায় ঘোষণার সময় তাকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারক টিমোথি ক্যালি জানান, মার্কিন কংগ্রেসের একজন কর্মচারীকে হত্যার হুমকি এবং 54 জন কংগ্রেসম্যানকে ফোনে হয়রানি করেছেন সেলিম। 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2023 সালের নভেম্বরের মধ্যে কংগ্রেসম্যানদের হয়রানি করতে 12,000 বারের বেশি ফোন করেছেন তিনি। 2023 সালের ফেব্রুয়ারিতে একজন কংগ্রেসম্যানকেই মাত্র 2 দিনে ফোন করেছেন 500 বারের বেশি। ফোনে ভয়ভীতি দেখাতে বোমা আর গ্রেনেড হামলার হুমকি দিতেন, এমনকি হত্যার হুমকিও দিয়েছেন অনেককে। আসামি সেলিমের দাবি, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপদ করতে এসব কর্মকাণ্ড করেছেন তিনি। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রতিরোধ যুদ্ধের বিজয়ের 79তম বার্ষিকীর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করে হংকং সরকার। গত মঙ্গলবার হংকং সিটি হল মেমোরিয়াল গার্ডেনে এই আয়োজনে অংশ নেন সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই চীনের জাতীয় সঙ্গীত বাজিয়ে দেশটির পতাকা উত্তোলন করা হয়। ডেস্ক রিপোর্ট। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রতিরোধ যুদ্ধের বিজয়ের ৭৯তম বার্ষিকীর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করেছে হংকং সরকার। গত মঙ্গলবার হংকং সিটি হল মেমোরিয়াল গার্ডেনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমেই চীনের জাতীয় সঙ্গীত বাজানো হয়, এরপর উত্তোলন করা হয় পতাকা। এরপর শোক, নীরবতা পালন এবং শ্রদ্ধা নিবেদন করেন সেখানকার উপস্থিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অংশ নেন সমাজের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
ব্রিটিশ শাসন আমলে ১৯৪৫ সালের ৩০ আগস্ট জাপানি দখলদারিত্ব থেকে মুক্ত হয় হংকং। প্রতি বছর হংকংয়ে আগস্টের শেষ সোমবার মুক্তির স্মরণে স্বাধীনতা দিবস পালন করা হয়। তবে ১৯৯৭ সালের পর দ্বিতীয় চীন জাপান যুদ্ধের কথা উল্লেখ করে প্রতিরোধ যুদ্ধের স্মৃতি দিবস পালন করার ঘোষণা করা হয়। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রতিরোধের কথা স্মরণ করতে ও যুদ্ধে নিহত শহীদ ও স্বদেশীদের স্মরণে প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩ তারিখে দিনটিকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। ইফাত জাহান, বাংলাভিশন। চায়না আফ্রিকা সম্মেলন ঘিরে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে বৈঠকে চীন ও আফ্রিকার দেশগুলোর পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীরা অংশ নেন। ওই বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী আয়োজিত চায়না আফ্রিকা সম্মেলনের রূপরেখা ও আলোচ্য সূচির অনুমোদন দেয়া হয়। হেজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। নভেম্বরের মতো ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশন FOCACর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের ওই বৈঠকে বুধবার থেকে বেইজিংয়ে শুরু হওয়া ৩ দিন ব্যাপী চায়না আফ্রিকা সম্মেলনের কাঠামো নির্ধারিত হয়। বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চীন সহ FOCACর আওতাভুক্ত আফ্রিকার ৫৩টি সদস্য দেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং আফ্রিকান ইউনিয়ন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ৩ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সির প্রধান এবং সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী ও এবারের FOCAC সম্মেলনের সহসভাপতি বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এ সময় চীনের প্রতিনিধিরা বলেন, ফোরামের সদস্যদের যৌথ প্রচেষ্টায় চীন ও আফ্রিকার মানুষের মধ্যে সংহতি বেড়েছে। এ দুই অঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পৌঁছেছে নতুন এক উচ্চতায়। বৈশ্বিক দক্ষিণের আধুনিকায়নে এটি একটি মাইলফলক। আফ্রিকার প্রতিনিধিরা বলেন, ২০৬৩ সাল নাগাদ আফ্রিকার উন্নয়নে আফ্রিকান ইউনিয়ন যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে FOCAC সহায়ক ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত রাখতে চীনের সঙ্গে সব ধরনের সহযোগিতা বাড়াতে আগ্রহী তারা। বৈঠকে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক দক্ষিণে পারস্পরিক সমন্বয়ের ক্ষেত্রে একটি তাৎপর্যময় উদাহরণ স্থাপন করেছে FOCAC। এটি একই সাথে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে। এমন একটি ফোরামের মধ্য দিয়ে মূলত চীন ও আফ্রিকা দুই অঞ্চলই লাভবান হচ্ছে। হিজল জোবায়ের, বাংলাভিশন। চীনের সহায়তায় নির্মিত ক্রিবি ডিপ ওয়াটার পোর্টের সুবিধা ভোগ করছে ক্যামেরুনবাসী। ২০১১ সালে ক্রিবি ডিপ ওয়াটার পোর্ট প্রকল্পের প্রথম ধাপে কাজ শুরুর ৭ বছর পর আনুষ্ঠানিকভাবে পোর্টটি চালু করা হয়। গভীর এই সমুদ্র বন্দরটি চালু হওয়ার পর থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় $৭৬০ মিলিয়ন রাজস্ব আয় হয়। এছাড়া প্রায় ৩,০০০ লোকের চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। চীনের এক প্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত ক্রিবি ডিপ ওয়াটার পোর্টের সুবিধা ভোগ করছে ক্যামেরুনের বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, এর কারণে তাদের জীবন আরও উন্নত হয়েছে। ২০১১ সালে ক্রিবি ডিপ ওয়াটার পোর্ট প্রকল্পের প্রথম ধাপে কাজ শুরু করা হয়। ৭ বছর পর আনুষ্ঠানিকভাবে পোর্টটি চালু করা হয়েছে। ক্রিবি পোর্টে কর্মরত আকো বলেন, ২০১৫ সালে তিনি ক্রিবিতে এসেছিলেন। তখন থেকেই কঠোর পরিশ্রম করছেন। পোর্টে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতে পারছেন এবং তার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে। তার আর কোনো সমস্যা নেই, সবকিছুই ভালো। আকোর মতো ক্যামেরুনের অনেক বাসিন্দা জীবিকা নির্বাহের ক্ষেত্রে ক্রিবিতে আস্থা রাখছেন। ফলে তারা পোর্টটির দ্বিতীয় পর্যায়ের নির্মাণে অংশ নিয়েছেন। তারা জানান, সেখানে এত উন্নয়ন হবে তারা আগে কখনো কল্পনা করেননি। এরিক নামে এক প্রকৌশলী বলেন, পোর্টটির পাশেই অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেক যুবক, পুরুষ এবং নারী পোর্টটির নির্মাণে অংশ নিয়েছে। স্টিফেন নামে এক কর্মচারী জানান, ২০১২ সাল থেকে তিনি চাকরি করছেন। চাকরির কারণে তার আর্থিক উন্নতি হয়েছে। পাশাপাশি তিনি অনেক কিছুই শিখেছেন। এ সময় তিনি অভূতপূর্ব উন্নয়ন করায় প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এখন তার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট রয়েছেন বলে জানান। এরিক আরও বলেন, তারা আশা রাখছেন এই প্রবৃদ্ধি আরও অগ্রসর হবে। তৃতীয় ধাপে শিল্পাঞ্চলের উন্নয়নের সময় আরও কর্মসংস্থান গড়ে উঠবে। ক্রিবি ডিপ ওয়াটার পোর্ট চালু হওয়ার পর থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় $৭৬০ মিলিয়ন রাজস্ব আয় হয়েছে। এতে করে প্রায় ৩,০০০ লোকের চাকরির ক্ষেত্র তৈরি হয়।
2018 সালে বেইজিং এক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আফ্রিকার অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করার পরিকল্পনায় রয়েছেন তারা। এই সময় শি দেশটির অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শক্তি, পরিবহন, তথ্য ও যোগাযোগ এবং আন্তঃসীমান্ত শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেন। 2013 সাল থেকে চীন আফ্রিকায় রেলপথ, মহাসড়ক, 80টিরও বেশি বিদ্যুৎ ক্ষেত্র এবং 20টির মতো পোর্ট নির্মাণে সহযোগিতা করে, যার কারণে আফ্রিকার শিল্পায়ন আরও বেশি শক্তিশালী হয়। ইফাত জাহান, বাংলাভিশন। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।